আজকে কটা অভিযোগ জমা করেছে কি অভিযোগ বলেন? আজকে আমাদের প্রসিকিউশনের কাছে দুটো অভিযোগ জমা পড়েছে। একটা হচ্ছে এই গণ আন্দোলনে একজন ডাক্তার সজীব সরকার, যিনি 18ই জুলাই উত্তরার আজমপুরে আন্দোলন চলাকালে তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছিলেন। একটা গুলি তার বুকের বাম পাশে ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে চলে যায়। তিনি ডাক্তার ছিলেন। তাকে তাৎক্ষণিকভাবে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। তার কাছে একটা ফোন ছিল, তার কোনো এক বন্ধু সেই ফোনে কল করার পরে সেই হসপিটাল থেকে বলা হয় যে তিনি আহত অবস্থায় হসপিটালে আছেন। তখন ডাক্তার সজীব সরকারের ছোট বোন স্বর্ণার আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছে। সে হসপিটালে গিয়ে তার ভাইয়ের লাশটা আইডেন্টিফাই করে এবং দেখতে পায় যে সে বুকের মাঝখানে গুলিবিদ্ধ, তখন সে শাহাদাত বরণ করেছে। পরবর্তী সময়ে সেখান থেকে লাশ নিয়ে গিয়ে তারা পারিবারিকভাবে দাফন করতে বাধ্য হন, কারণ কোনো পোস্টমর্টেম করার সুযোগ ছিল না। সেই লাশটা বের করাটা বরাবরের মতোই খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। চারিদিকে অসংখ্য গুলি বৃষ্টি হচ্ছিল, রাস্তায় রাস্তায় মাইক্রোবাস আটকিয়ে ছাত্রলীগ যুবলীগের যারা গুন্ডা বাহিনী ছিল তারা তাদেরকে রেসিস্ট করার চেষ্টা করেছে। এই অবস্থার মধ্য দিয়ে তারা লাশ পারিবারিকভাবে নিয়ে দাফন করে। সেইটার জন্য আজকে ওনারা এখানে মামলাটা দায়ের করেছেন, অভিযোগ দায়ের করেছেন। আপনাদেরকে বলে রাখি, এই একই ঘটনায় ওনারা কোর্টে একটা মামলা দায়ের করেছিলেন ইতিমধ্যে। পরবর্তী সময়ে ওনারা যখন জানতে পারেন যে যেহেতু এই অপরাধগুলোর বিচার সাধারণ আদালতে হবে না, সেই কারণে ওনারা পুরো অভিযোগটা আবার এই প্রসিকিউশনের কাছে জমা দিয়েছেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে ব্যাখ্যাও করেছি যে যদি ইতিমধ্যে কোনো মামলা এরকম হয়ে থাকে, সেই মামলাগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের কাছে প্রজ্ঞাপনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বা আনা হবে, কারণ এটার বিচার সাধারণ আদালতে করা সম্ভব নয় বলে এগুলো আলটিমেটলি আমাদের কাছে আসবে। এই বিবেচনা থেকেই ওনারা এটা এখানে দায়ের করেছেন, সেটা আমরা আজকে গ্রহণ করছি। এটা কি ওখানে মামলা হয়েছিল? ওখানে ইতিমধ্যে ওই একই জায়গায় মানারাত ইউনিভার্সিটির আরেকজন ছাত্রের কথা, যেটা শাকিল হোসেন, সেটা একটা অভিযোগ আমাদের কাছে কিন্তু আগের দিন তারা দিয়েছেন। একই সময় ওই জায়গাতে সেই শাকিল হোসেনও সেদিন শাহাদাত বরণ করেছে। এটা হচ্ছে ডাক্তার সজীব সরকার সংক্রান্ত অভিযোগ। দ্বিতীয় আরেকটি অভিযোগ আজকে আমাদের কাছে এসেছে। আমাদের এখানে উপস্থিত আছেন ডাক্তার ইশরাত রফিক ইশিতা। উনি একজন ডাক্তার, ইউএস এর একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করছিলেন। ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালে তিনি ডাক্তার ছিলেন। তাকে 28শে জুলাই 2021 সালে তুলে নিয়ে যায় র্যাব। নিয়ে গিয়ে তাকে 5 দিন পরে 2রা আগস্ট তাকে আদালত উপস্থাপন করে 3টা মামলা দেওয়া হয়, মাদকের মামলা দেওয়া হয়। এই যে মাঝখানে 5 দিন তাকে গুম করে রাখা হয়, তাকে অকথ্য নির্যাতন করা হয়, তাকে তার অনেক ছবি টবি তুলে রাখা হয়, নানানভাবে তাকে টর্চার করে। এই গুমের অভিযোগে তিনি আজকে আমাদের কাছে এই মামলাটা দায়ের করেছেন। সেটা আমরা গ্রহণ করেছি। আমরা পর্যালোচনা করে দেখব যে এটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিত হবে কিনা, সেটা আমরা পর্যালোচনা করে দেখব। যেহেতু আমাদের কাছে অভিযোগ এসেছে, এটা আমরা গ্রহণ করেছি। এবং তাকে পরবর্তীতে যে 3টা মামলা দিয়েছে, সেই 3টা মামলা দিয়ে 12 দিনের আবার রিমান্ডও নেওয়া হয়েছে এবং 1.5 বছর তিনি জেলখানায়ও ছিলেন। এখন তিনি মুক্ত আছেন, তিনি এটা বিচার চাচ্ছেন। তিনি এখনও ট্রমাটা আছেন, কারণ একজন ডাক্তারকে যখন এইভাবে তুলে নেওয়া হয়েছে এবং তাকে এরকম মিথ্যা মামলা, মাদক দিয়ে মামলা দিয়ে তাকে স্ক্যান্ডালাইজ করা হয়েছে সমাজের কাছে, একটা প্রতিভাবান ডক্টর, তার জীবনটাকেই শেষ করে দেওয়া হচ্ছে। সেজন্য তিনি এখানে মামলাটা করেছেন। সেটার আমরা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই অভিযোগে একটা হাইকোর্টের একটা আদেশ সম্ভবত আছে, তাহলে কি কন্ট্রাডিক্ট হয়ে গেল না সেটা? এই এটা হচ্ছে যে অ্যাবডাকশনের ব্যাপারে নয়, এটা হলো যে তাকে যে সাজা দেওয়া হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে, সেই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে আপিল আদালত তাকে খালাস দেন এবং সেইখানে মন্তব্য করেছিলেন যে তাকে যে অভিযোগে তুলে নেওয়া হয়েছিল সেটা মিথ্যা ছিল। এটা ছিল হাইকোর্টের ব্যাপার। সুতরাং অ্যাবডাকশন বা এই যে সিক্রেট কনফাইনমেন্ট, গুম করে রাখার যে বিষয়টা, এটা কিন্তু কোনো আদালতে বিচার্য বিষয় এখন পর্যন্ত হয়নি। সেই কারণেই হয়তো উনি আমাদের কাছে এটা নিয়ে এসেছেন। আপনাদের এখানে অনেকগুলো অভিযোগ এসেছে এবং আপনারা বলেছিলেন যে গত সপ্তাহে বলেছেন যে চলতি সপ্তাহে হয়তো এই আপনার ট্রাইব্যুনাল রিফর্ম হতে পারে। আপনাদের জনগণের কথাও আপনারা চাহিদা দিয়েছিলেন। সেই জায়গাটা কি বিচারক নিয়োগ বা এই জায়গাগুলো নিশ্চিত হয়েছে কিনা, সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে?
সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না বলা হলেও আমি যতটুকু বুঝতে পেরেছি আমার সাথে নানান কনভারসেশনের মধ্য দিয়ে যেটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো সময় এটা ঘোষণা হবে বলে আমি অন্তত মনে করছি বা আশা করছি। সিদ্ধান্তটা যদিও সরকারের, আমি শুধুমাত্র আশাবাদটা ব্যক্ত করতে পারি এবং যতটুকু আমি জেনেছি যে ওনারা দ্রুততম সময়ের মধ্যে এটা করার চেষ্টা করছেন। খুব সহসাই হয়তো আপনারা এই ব্যাপারে সংবাদ পেয়ে যেতে পারেন। এটা কি চলতি সপ্তাহে হবে? হাইকোর্টের রায়ে ওই সময় বলা হয়েছিল যে র্যাবকে সরাসরি উল্লেখ করে, এবং বলা হয়েছিল যে অজ্ঞাত ঊর্ধ্বতন র্যাবের কর্মকর্তার প্ররোচনায় বা তার প্রভাবে এই মামলাটা। আজকে ওনারা অভিযোগ দিয়েছেন কাদের বিরুদ্ধে এবং এটা কারা? এটা র্যাবের বিরুদ্ধে অভিযোগ। আগে যেটা হয়েছিল যে তাকে গ্রেপ্তার করে নিয়ে মামলায় দেয়া, এবং তিনি যে প্রতিকারগুলো চেয়েছিলেন আদালতের কাছে সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে মামলা, মিথ্যা মামলাটা হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু হাইকোর্টে নানান কথাবার্তা হয়েছে। কিন্তু ওনাকে যে গুম করে রাখা হয়েছে, যে সিক্রেটলি তাকে নিয়ে যে আইন বহির্ভূতভাবে গোপন কারাগারে আটক রাখা, এইটার ব্যাপারে কিন্তু আজকে এসেছেন, যেটা কখনো কোনো আদালতে এই বিষয়টি উত্থাপিত হয়নি। এখানে কি ওনাকে স্পেসিফিক কোনো নাম উল্লেখ করেছেন কিনা একটু? মানে বাহিনীর একটু বিরুদ্ধে না কয়েকটা নাম যদি বলতেন। মামলাটা কি বাহিনীর বিরুদ্ধে না ব্যক্তির বিরুদ্ধে? সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করেছেন, নামগুলো উনি ওনার মুখ থেকে আপনি শুনে নেবেন। আচ্ছা। আমরা এখানে কয়জন? আচ্ছা, এই ধরনের অপরাধের শাস্তি কি? শাস্তি তো আদালত নির্ধারণ করবেন। এবং না, মানে আইনে কি আছে? আইনে ধরেন এই যে যদি ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের আন্ডারে বিচার্য হয়, এটা বিচার্য হবে কি হবে না সেটা কিন্তু একটা প্রথম প্রশ্ন আছে। যদি ক্রাইমস ট্রাইব্যুনালের আইনে বিচার্য হয়, সেখানে আইনের মধ্যে কিন্তু বলা আছে যে মৃত্যুদণ্ড কিংবা অন্যান্য দণ্ড, সেটা ট্রাইব্যুনাল গ্র্যাভিটি অনুযায়ী সেন্টেন্সিং এর ক্ষেত্রে ট্রাইব্যুনাল তার ডিসক্রিপশন প্রয়োগ করে কিন্তু দেবেন। কিন্তু সেটা আবার এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে পড়বে কিনা সেটা আগে যদি বাছাই বাদ পড়ে যায়, তাহলে সাধারণ কোনো আদালতে এটা চলে যাবে। তো সেই বিষয়টা আমরা পর্যালোচনা পরে বলতে পারবো। কিন্তু যখনই ট্রাইব্যুনালের আইনে আসবে, ট্রাইব্যুনালের আইনে যে সাজা বলা আছে সেই সাজার মধ্যেই করতে হবে। আচ্ছা, সজীব সরকারের ক্ষেত্রেও অভিযুক্ত কয়জন? শেখ হাসিনা সহ? না, এই যে গুম সংক্রান্ত তো একটা কমিশন হয়েছে, সেই কমিশনে কি তারা সরকারের 71 জন। আচ্ছা, সজীব সরকারের ব্যাপারে যেটা হয়েছে 71 জনের বিরুদ্ধে আচ্ছা, আচ্ছা। ওনারা অভিযোগ করেছেন। এটা কিন্তু আমরা বারবারই বলছি যে এখানে যে সংখ্যাটাই বলা হোক, আমরা এটা পর্যালোচনা করে যখন আদালতের কাছে আমরা পিটিশনটা দায়ের করব, অর্থাৎ ফর্মালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলা হিসাবে এটা প্লেসড হবে, তখন যাদেরকে আসামি করা হবে তারাই হলো মূল আসামি। আগে যত লোকের নামই থাকুক, সেইটা কিন্তু পর্যালোচনার পরে এটা এই নামগুলো কেউ যদি অতিরিক্ত থাকে বাদও পড়তে পারে, আবার কারো নাম যদি ঢুকানোর দরকার হয়, আমরা মনে করি যে তদন্তে এসেছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত, তার নাম ঢুকতেও পারে। সুতরাং এটা ফাইনালি ডিসাইড হবে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমরা যে পিটিশনটা দায়ের করব সেখানেই নির্ধারিত হবে। রাজুল ভাই, আপনারা তো গোমের অভিযোগটা গ্রহণ করেছেন, কিন্তু এর মধ্যে তো একটা কমিশনও গঠন করেছে সরকার, সেখানে অভিযোগটা আছে কিনা? তাহলে এটা কি এটা হবে? এটা ব্যক্তিগতভাবে উনি যেহেতু এখানে উপস্থিত আছেন, উনি হয়তো এটা জবাব দেবেন। কমিশন যেটা হচ্ছে, কমিশন মানে আপনাদের কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে না, গুমের কমিশনের যেটা সাংঘর্ষিক হবে না এই জন্য যে কমিশন কিন্তু কোনো বিচারিক প্রতিষ্ঠান নয়। কমিশন তদন্ত করে ফ্যাক্ট ফাইন্ডিং করে একটা রিপোর্ট দেয়, কিন্তু তারা কোনো সাজা দিতে পারে না, তারা বিচার করতে পারে না। আর এটা হচ্ছে বিচারিক আদালতের কাছে গিয়ে ঘটনার জন্য বিচার চাওয়া। কমিশনের তদন্ত রিপোর্ট হয়তো বিচার কার্যের ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে, কিন্তু কমিশন ইটসেলফ ইজ নট না, উনি তো গুম কমিশনেও বলেছেন যে অভিযোগ দিয়েছেন, তো ওনারাও যদি তদন্ত করে, আপনারাও যদি তদন্ত করেন, তাহলে সেটি কি কন্ট্রাডিক্টরি হয় কিনা, আইনে কি কভার করে কিনা? আমাদের ট্রাইব্যুনালের আইনটা হচ্ছে এটা একটা আদালতের আইন, এটা স্পেশাল নয়, এটা প্রিভেইল করবে সবসময়। আর ট্রাইব্যুনালের আইন হচ্ছে বিচার কার্যের জন্য তদন্ত। আর আমি ইতিমধ্যেই বলে ফেলেছি যে কমিশন মানে হচ্ছে এটা ফ্যাক্ট ফাইন্ডিং ব্যাপার। কমিশনের রিপোর্টের সাথে যদি আদালতের তদন্তের কন্ট্রাডিকশন হয়ও, তারপরেও আদালতের যে তদন্ত সেটাই হবে মূল তদন্ত রিপোর্ট হিসেবে গণ্য হবে। এবং কেউ যদি সেখানে প্রশ্ন তুলতে চায় যে কমিশনের তদন্তের সাথে এটা কন্ট্রাডিক্ট কেন করলো, তখন সেইখানে তাকে প্রমাণ করতে হবে যে কোন জায়গায় কন্ট্রাডিক্ট করেছে, কেন করেছে। কিন্তু একটা বিচার কার্য গুম কমিশনের তদন্তের ভিত্তিতে হবে না। আদালতে যদি বিচার হয়, সেটা হবে আদালতের যে তদন্ত সংস্থা আছে সেই তদন্ত সংস্থার রিপোর্টের ভিত্তিতে। সেখানে হয়তো সাপ্লিমেন্ট করতে পারে, অথবা যদি আসামি পক্ষ এলিবাই নিতে চায় বা কন্ট্রাডিকশন নিতে চায় যে না, গুম কমিশনের রিপোর্ট একই বিষয়ে তদন্ত তো ডিফারেন্ট, সেই ক্ষেত্রে মামলার মেরিট দুর্বল করার ক্ষেত্রে সেটা তারা কাজে লাগাতে পারে। সেটা যদি সেরকম কিছু ঘটে, আবার সেরকম কিছু নাও ঘটতে পারে, হয়তো দেখা যাচ্ছে যে একই ঘটনার একই রকম তদন্ত রিপোর্ট আসছে গুম কমিশনের ক্ষেত্রেও বা ট্রাইব্যুনালের নিজস্ব তদন্তের ক্ষেত্রেও। তবে মাথায় রাখতে হবে, গুম কমিশনের তার সার্টেন এরিয়ার বাইরে সে যেতে পারবে না, কিন্তু আদালতের তদন্ত সংস্থা
এই অভিযোগ প্রমাণের জন্য যে এক্সটেন্ট পর্যন্ত যাওয়া দরকার সেই এক্সটেন্ট পর্যন্ত যেতে পারে। ওকে, আমরা দেখছি যে আপনারা একের পর এক অভিযোগ গ্রহণ করছেন, তিরিশের অভিযোগ করেছে, ট্রাইব্যুনাল এখনো বিচারক নিয়োগ হয়নি, প্রসিকিউশন টিম পূর্ণাঙ্গভাবে গঠন হয়নি, তদন্ত সংস্থা পূর্ণাঙ্গভাবে গঠন হয়নি। আসলে সবকিছু বিবেচনা করে আপনাদের এই ট্রাইব্যুনাল ফুল ফেজে রান করতে কতদিন সময় লাগবে? ইতিমধ্যে আমরা জবাব দিয়েছি, ট্রাইব্যুনাল তো যখন তখন গঠন হয়ে যাবে, কিন্তু আমাদের যে তদন্ত এবং প্রসিকিউশনের কাজ, অভিযোগগুলোকে একসাথে নিয়ে আমরা যে কোর্টের কাছে, যেমন ধরুন আগামীকালকেই যদি কোর্টটা বসে, কোর্টের কাছে তো আমাকে একটা পিটিশন ফাইল করব যে আমার কাছে প্রাপ্ত যে সমস্ত অভিযোগ আছে তার ভিত্তিতে আমি একটা অভিযোগ ফাইল করব, তো সেটার জন্য আগের থেকে তো আমার প্রিপারেশন লাগবে। সুতরাং তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাজ বসে নেই, আমরা এগুলো ক্রমাগতভাবে করে যাচ্ছি, মামলা রেডি করছি। মাত্র 28টা 29টা 30টা অভিযোগ এসেছে, কিন্তু বাংলাদেশে এই গণহত্যার সময় বা এই ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির সময়ে হত্যাকাণ্ডের ঘটনা 1500-এর উপরে ইতিমধ্যে আপনাদের মাধ্যমেই রিপোর্টেড হয়েছে। আহত হয়েছে 22,000-এরও বেশি। প্রত্যেক আহত এবং প্রত্যেক নিহতের পরিবার তারা যদি একটা করে মামলা করে তাহলে আপনি কত হাজার মামলা হয়। সবগুলোকে হয়তো মামলা হিসাবে আলাদাভাবে করা হবে না, কিন্তু প্রত্যেকটা অভিযোগই আমরা চাই যেখানে আসুক, যাতে করে যা গ্রাউন্ডে ঘটেছে সবকিছুই যাতে বিচারের আওতায় আসে। আমরা হয়তো এগুলোকে কম্পাইল করে 1টা 2টা 3টা 5টা 10টা যে কয়েকটা প্রয়োজন হবে সেই কয়েকটা মামলায় রূপান্তর করব, কিন্তু অভিযোগগুলো আমাদের কাছে আসাটা জরুরি। সেই কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যে এই ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি বা এই গণবিপ্লব চলাকালে যাদের পরিবার স্বজন হারিয়েছেন, যারা আহত হয়েছে, প্রত্যেককে আমরা অনুরোধ করব আপনাদের যা ঘটনা আছে, যে স্টোরিগুলো আছে, সেগুলো সবগুলো ট্রাইব্যুনালের কাছে এসে, তদন্ত সংস্থার কাছে অথবা প্রসিকিউশনের কাছে এসে আপনারা দিয়ে যান। সেটা আমাদেরকে এই মামলাটা পারফেক্টলি পরিচালনার ক্ষেত্রে সাহায্য করবে। ওকে, অতুল ভাই, আপনাদের যে তদন্ত সংস্থা যে আগের একটা পার্ট ছিল, ওনারা শুরু করেছিলেন, ওটা তো এখন নতুন ইয়েতে তারা মনে হয় বাদ পড়ে গেছেন, আর নতুন টিম আসছে। তো এতে কি আপনার অনুসন্ধান বা তদন্তে একটু বিলম্ব ঘটবে কিনা? না, বিলম্ব ঘটবে না, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ধরেন আগের তদন্তকারীরা যতটুকু এগিয়েছেন সেটার সাথে এখন যারা এসেছেন তার ফার্দার চলতে থাকবে, আগেরগুলো তো বাদ যাবে না। সেগুলো এখানে যে সমস্ত এভিডেন্স ইতিমধ্যে কালেক্টেড হয়েছে সেগুলো আমাদের এভিডেন্স হিসেবে কাজ করবে। সুতরাং এতে কোনো মানে কাজ থেমে থাকেনি, বরং পেছনে যেটুকু কাজ করা হয়েছে সেটা আমাদেরকে হেল্প করছে। ওকে। সবাই- সবাই- হ্যাঁ।